এসএসসি সাজেশন 2026 নিয়ে। তো দেখো আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান সাবজেক্টের লেনদেন যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের উপর আজকে আমরা সাজেশন দিয়ে থাকব। তো এটাকে আমরা মূলত টিক চিহ্ন এবং তোমাদের যে নতুন সিলেবাস অনুযায়ী শর্ট প্রশ্নগুলো যেগুলো 2 মার্ক করে থাকে এগুলোর জন্য অনেকটা কাজে আসবে। তো আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো লেনদেন, আমরা প্রথমে জানি লেনদেন বলতে আমরা কী বুঝি। 1 নম্বর রয়েছে অর্থের লেনদেন পরিমাপযোগ্য, অর্থাৎ লেনদেনটা হতে হবে অবশ্যই পরিমাপযোগ্য, ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাতে হবে। তো দেখো অর্থের লেনদেন পরিমাপযোগ্য, ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায়, লেনদেনের পরিমাপযোগ্য ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন ঘটায় এমন ঘটনাকে লেনদেন বলে। 2 নম্বর সেই বিষয়গুলো হলো অর্থের অঙ্ক দিয়ে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থা পরিবর্তন, দ্বৈত প্রভাব, স্বয়ংসম্পূর্ণ ও সত্তা, দৃশ্যমানতা, ঐতিহাসিক ঘটনা এবং হিসাব পরীক্ষাযোগ্য প্রমাণ থাকতে হবে। অর্থাৎ এই তথ্যগুলো যদি কোনো লেনদেনের উপর যদি থাকে ওইটা হবে লেনদেন। 3 নম্বর হিসাবরক্ষকের স্মৃতিলিপি হলো লেনদেন। 4 নম্বর লেনদেন শব্দের আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান। আমরা জানি লেনদেনের 2টি পক্ষ থাকে, একটি ডেবিট এবং একটি ক্রেডিট। তো ডেবিট পক্ষকে আমরা গ্রহণ বলতে পারি এবং ক্রেডিট পক্ষকে আমরা প্রদান বলতে পারি। এছাড়াও এটাকে বলা হয় দেওয়া অথবা নেওয়া। প্রতিটি লেনদেনের অন্তত 2টি হিসাব থাকতে হবে। তো এরপর দেখো লেনদেনের শ্রেণী দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। 6 নম্বর প্রতিটি লেনদেনের 2টি পক্ষ থাকে, একটি লেনদেনের দ্বৈত স্বভাব। 7 নম্বর বাহিরি লেনদেনের প্রতিফলিত করে 2টি পক্ষ এবং 2টি প্রতিষ্ঠানকে। 4 নম্বর অদৃশ্য লেনদেনের উদাহরণ অঙ্গীকার ও অবলোপন। 5 নম্বর মৌলিক হিসাব সমীকরণ হলো এ সমান এল প্লাস ও ই। এইটা হলো তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এ দ্বারা বোঝানো হয় এখানে অ্যাসেট অর্থ সম্পদ, এল এ লাইবিলিটিস অর্থ দায়, ইতে অনার্স ইকুইটি অর্থ মালিকানা সত্ত্ব। তো 10 নম্বর দেখো হিসাব সমীকরণের মূল উপাদান হলো সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। সম্পদের উপর মালিকের যে দাবিকে বলা হয় মালিকানা সত্ত্ব। 12 নম্বর ব্যবসায় মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে বলা হয় দায়। তো তোমরা এখান থেকে মাথায় রাখবে সম্পদ ও মালিকের দাবিকে বলা হয় মালিকানা সত্ত্ব, ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে বলা হয় দায়। 13 নম্বর আভ্যন্তরীণ তহবিল হলো অনাদায়ী লাভ অথবা সঞ্চিত মুনাফা। 14 নম্বর বিস্তৃত হিসাব সমীকরণ হলো এ সমান এল প্লাস ও ই। তো দেখো ও ইকে ভেঙে আমরা ক্যাপিটাল, সিতে ক্যাপিটাল প্লাস আর রেভিনিউ, ইতে এক্সপেন্স অর্থ ব্যয় মাইনাস ডিতে ড্রয়িং অর্থ উত্তোলন। অর্থাৎ আমরা জানি মালিকানা সত্ত্বের সূত্র কি মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তো এই বিষয়টাকে এখানে ভেঙে লেখা হয়েছে। তো দেখো 15 নম্বর ব্যয় বৃদ্ধির প্রভাব মালিকানা সত্ত্ব কমে যায়। মালিকানা সত্ত্ব সম্পদ মাইনাস দায়, মালিকানা সত্ত্বের সূত্র সম্পদ মাইনাস দায়। তো 17 নম্বর এ সমান এল প্লাস ই সমীকরণটি ই উপাদান কি নির্দেশন করে? উত্তর মালিকানা সত্ত্ব। তো দেখো 18 নম্বর ক্রয় ও বিক্রয়ের প্রধান দলিল হলো চালান। চালান প্রস্তুত করেন বিক্রেতা। ভাউচার হলো লেনদেনের প্রমাণপত্র। ডেবিট ভাউচার ব্যবহার করেন পণ্য ক্রয় ও বিভিন্ন ব্যয়ের ক্ষেত্রে। 22 নম্বর ক্রেডিট ভাউচার ব্যবহার হয় নগদ বিক্রয় ও বিভিন্ন আয়ের ক্ষেত্রে। 23 নম্বর মিশ্র ভাউচার হলো বিস্তৃতির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে যাকে ক্যাশ মেমো বলা হয়। 24 নম্বর ডেবিট নোট ইস্যু করে থাকেন ক্রেতা, ক্রেডিট নোট ইস্যু করে থাকেন বিক্রেতা। ডেবিট নোটের সাহায্যে লেখা হয় ক্রয় ফেরত খাতা, ক্রেডিট নোটের সাহায্যে লেখা হয় বিক্রয় ফেরত খাতা। তো এই ছিল আজকে মূল বিষয়। তো তোমরা এগুলো নোট করে রেখে দেবে। তো এখান থেকে তোমরা যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমরা টিক চিহ্নগুলো কমন পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।